আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের এই লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম নিয়ে। অ্যান্ড আমরা বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। সো আমাদের সিগন্যাল ফ্লো ডায়াগ্রামের দুইটা আমাদের ভিডিও হবে। সো প্রথম ভিডিওতে আমরা এই কয়টা পোর্শন কভার করবো, অ্যান্ড সেকেন্ড ভিডিওতে আমরা ম্যাসনস গেইন ফর্মুলা থেকে বেশ কিছু ম্যাথ বেশ কিছু জিনিস আমরা প্র্যাকটিস করবো। ওকে, আচ্ছা। সো চলেন শুরু করা যাক। সো সবার প্রথমে আমাদের জানতে হবে যে সিগন্যাল ফ্লো ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, সো এখানে আমরা একটু দেখি, দ্য প্রসেস অফ ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিক ইজ টাইম কনজিউমিং। আমরা যখন হচ্ছে ব্লক ডায়াগ্রাম পড়েছিলাম, এরকম আমরা বেশ কিছু করেছিলাম, তাই না? যে এখানে হচ্ছে একটা জাংশন থাকে, এখানে ইনপুট আসে, আবার এখান থেকে আউটপুট যায়, এখান থেকে আবার একটা ফিডব্যাক আসে। তো এই যে বিশাল বিশাল যে হচ্ছে আমাদের আমাদের যে ব্লক ডায়াগ্রাম ছিল, এই ব্লক ডায়াগ্রামের একটা ড্রব্যাক হচ্ছে যে ব্লক ডায়াগ্রামটা রিডিউস করতে হয়, এবং এই রিডাকশন টেকনিকটা অনেক লেন্দি হয়, অনেকগুলো স্টেপে আমাদের করতে হয়, অ্যান্ড অনেক হচ্ছে টাইম কনজিউমিং একটা বিষয়। সো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কার সাহায্য নিতে পারি? আমরা সিগন্যাল ফ্লো ডায়াগ্রামের সাহায্য নিতে পারি। সো এটা বলছে, দ্য প্রসেস অফ ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিক ইজ টাইম কনজিউমিং বিকজ at every stage modified block diagram is to be redrawn. ওকে, আচ্ছা। দিস মেথড ইজ ভেরি সিম্পল অ্যান্ড ডাজ নট রিকোয়ার এনি রিডাকশন টেকনিক। সো এসএফজি বা আমাদের সিগন্যাল ফ্লো গ্রাফ, নট ডায়াগ্রাম, সরি, সিগন্যাল ফ্লো গ্রাফ। সো এসএফজিতে আমাদের এটা অনেক ইজি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রত্যেকবার হচ্ছে রিডাকশন টেকনিককে ফলো করতে হয় না। SFG is also used to determine the overall transfer function of control system. আমাদের পুরো কন্ট্রোল সিস্টেমের যে ট্রান্সফার ফাংশন আছে এইটাকে ডিটারমাইন করার জন্য আমরা এসএফজি ইউজ করতে পারি। সেখানে হচ্ছে এসএফজির একটা ফর্মাল ডেফিনেশন দেওয়া আছে। এ সিগন্যাল ফ্লো গ্রাফ ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য রিলেশনশিপস অ্যামং ভেরিয়েবলস ইন এ সিস্টেম। একটা সিস্টেমের ভেরিয়েবলের মধ্যেকার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা রিলেশনশিপ, সেটাকে আমরা হচ্ছে এসএফজি। ইট কনসিস্ট অফ নোড, এটার মধ্যে নোড থাকে, অ্যান্ড এই নোটগুলোকে কানেক্টকারী যেসব রেখা থাকে তাদেরকে আমরা ব্রাঞ্চ বলি। সো একটা এসএফজিতে বেসিক্যালি কিছু নোট থাকে এবং কিছু আমাদের ব্রাঞ্চ থাকে। এই নোড এবং ব্রাঞ্চ দিয়ে আমরা কি করি? জিনিসগুলোকে কানেক্ট করি, অ্যান্ড আমরা হচ্ছে একটা গ্রাফ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। ওকে, সো এইটা হচ্ছে একটা এসএফজির উদাহরণ। এইটা হচ্ছে আমাদের কি একটা বেসিক এসএফজির উদাহরণ। আমরা যদি হচ্ছে এসএফজির কথা চিন্তা না করে আমরা যদি ব্লক ডায়াগ্রামের কথা চিন্তা করি, তাহলে এই ব্লক ডায়াগ্রামটা বানাইতে আমাদের অনেকগুলো ব্লক লাগতো, অনেক হিজিমিজি হয়ে যেত, যেটা এখানে কিন্তু আমরা খুব সিম্পলি হচ্ছে এটাকে ডেমনস্ট্রেট করতে পারতেছি। আচ্ছা, সো আমরা এইখান থেকে বেশ কয়েকটা টার্মিনোলজি সম্পর্কে জানবো। সো আচ্ছা, টার্মিনোলজি সম্পর্কে জানার আগে চলেন আমরা একটু আগে এস এর যে কনস্ট্রাকশনটা শিখে আসি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা হচ্ছে টার্মিনোলজি সম্পর্কে জানবো। ওকে, সো একটু উল্টা লাগতেছে, বাট হচ্ছে আমরা চলেন আগে এস এর যে কনস্ট্রাকশনটা একটু শিখি। যে আমাদের এরকম সেট অফ ইনস্ট্রাকশন, সেট অফ ইকুয়েশনস দিয়ে থাকবে, আমাদের এরকম সেট অফ ইকুয়েশনস দিয়ে থাকবে। আমাদের কি করতে হবে? এই ইকুয়েশনস থেকে এই ইকুয়েশনস গুলোকে সলভ করে আমাদের এরকম একটা আমাদের হচ্ছে গ্রাফ আঁকাইতে হবে। ওকে, সো চলেন এটা আমরা কিভাবে করতে পারি একটু দেখি। সো ফার্স্ট অফ অল আমরা একটু এটাকে অ্যানালাইসিস করি। সেটা হচ্ছে y2 ইকুয়াল t2 1 y1 প্লাস t2 3 y3। তাহলে y2 y1 y3 এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানকার কি, এগুলো হচ্ছে আমার একটা নোট। এগুলো হচ্ছে আমার একটা নোট। সো আমার এখানে কাজ হবে যেটা, সেটা হচ্ছে প্রথমে এই যে নোটগুলো যেগুলো আছে সেই নোটগুলোকে আগে এখানে লিখে ফেলা। আপনাকে যদি আমি অন্য আরেকটা ইকুয়েশন দেখাই, লেটস আমরা লাস্টের দিকে কোনো একটা ইকুয়েশন যদি আপনাকে দেখাই, ধরে নেন এইখানে এখানে আমাদের হচ্ছে ধরে নেন এইখানে এখানে কি এক্স দ্বারা x2 x1 x3 x4 x5 x3 x2 x4 x3, অর্থাৎ একটা করে যেগুলো ডিজিট আছে, এটা কি, এরা সবাই হচ্ছে একটা নোড। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই নোডগুলোকে সিরিয়ালি লিখে ফেলা। যেমন এখানে x1 থেকে x5 পর্যন্ত আছে, আমি করছি x1 x2 x3 x4 এন্ড x5। সো আপনার সেম কাজ আপনাকে এখানেও করতে হবে। যখন আপনি হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ যখন ড্র করবেন, তখন হচ্ছে কনস্ট্রাকশনের সময় আপনাকে এই নোটগুলোকে হচ্ছে আগে নিজে নিজে সর্ট করে নিতে হবে। সো y1 y2 y3 y4 y5 এন্ড y6। এরপরে হচ্ছে আপনার ইকুয়েশনকে এখানে ট্রান্সলেট করে করে লিখে দিবেন, এন্ড আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। সো ইকুয়েশনকে ট্রান্সলেট করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে পরবর্তী স্টেপে বা আপনি সেম স্টেপে অ্যাজ পার ইউর টিচার্স ইনস্ট্রাকশন আপনি চাইলে এইটাতে একবারেই করতে পারেন অথবা পরবর্তী স্টেজেও করতে পারেন। সো আমরা হচ্ছে ধরেন এইখান থেকে আমরা লিখতেছি y2 ইকুয়াল t2 1 y1, তাই না? তাহলে আমাদের y2 ইকুয়াল লিখছে, তার মানে y2 কে আমরা এখানে সেন্টার ধরতেছি। y2 থেকে কই যাচ্ছে? y2 এবং y1 এর মধ্যে আমরা আপাতত একটা দাগ দিচ্ছি, y2 এবং y1 এর মধ্যে দাগ দিচ্ছি, আমরা কোনো ডিরেকশন আপাতত দিচ্ছি না, ঠিক আছে? ওকে, এখন এরপর কি বলছে? y2 এর সাথে আবার y3 ও কানেক্টেড, y2 ইকুয়াল y1 প্লাস y3, তাহলে y2 ইকুয়াল y1 আর y3। এবার হচ্ছে আমরা কি করবো? এবার হচ্ছে আমরা এই অ্যারো দিব যে কোনটার সাথে কোনটা যাবে। দেখেন লেখা আছে কি t2 1 t2 1, তার মানে 2 থেকে, সরি 1 থেকে 2 এর দিকে যাচ্ছে। t2 1 মানে হচ্ছে 1 থেকে 2 এর দিকে যাচ্ছে। দেখেন 1 থেকে 2 এর দিকে যাচ্ছে, t2 1 মানে 1 থেকে 2 এর দিকে যাচ্ছে। ওকে, সো y1 এর সাথে এটা আছে t2 1, তার মানে y1 থেকে আমরা 2 এর দিকে যাচ্ছি। তাহলে আমরা এখানে অ্যারোটা দিব কোন দিকে? এদিকে। এখানে আমরা লিখে দিব t2 1। তারপর আমাদের কি লেখা আছে? t2 3, অর্থাৎ y3 এর সাথে আমাদের কি আছে? t2 3, তার মানে y3 থেকে
আমরা এই যে 3 থেকে 2 এর দিকে যাচ্ছি, 3 থেকে কই যাচ্ছি 2 এর দিকে যাচ্ছি, তাহলে আমার এখানে T2 3 লিখতে হবে। তাহলে আমাদের এখানে এরকম আছে T2 3, 3 থেকে 2 এর দিকে যাচ্ছি, এই যে 3 থেকে আমরা 2 এর দিকে যাচ্ছি। আপনি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারেন, আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন, কারণ আপনার যে সিগন্যাল ফ্লো গ্রাফটা আসবে সেটা এরকম না যে আপনারটা ইউনিক হবে বা সবারটা সেম হবে, এক একজনেরটা এক এক রকম হইতে পারে। তো আপনি চাইলে এখানেও দিতে পারেন, আপনি চাইলে এরকম দিয়েও দিতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, আচ্ছা, এখন ধরে নেন T2 3 না লিখে আপনার এখানে লেখা আছে T32, ঠিক আছে, T32, তাহলে কি হবে, লেখা আছে কি T2 3 বদলে T32, এন্ড T32 মিন্স কি আমাদের কি, T32 মিন্স হচ্ছে আমাদের 2 থেকে 3 এর দিকে যাচ্ছে। তখন আমাদের এই যে অ্যারো চিহ্নটা আমরা এখানে দিছিলাম, অ্যারো চিহ্নটা তখন এইভাবে হবে যে 2 থেকে 3 এর দিকে যাচ্ছে। ওকে, সো আশা করি আমরা এই জিনিসটা মনে রাখতে পারবো। 2 1 মানে কি, T21 মানে 1 থেকে 2 এর দিকে যাচ্ছে, 3 2 মানে 3 থেকে 2 এর দিকে যাচ্ছে, 3 থেকে 2 এর দিকে যাচ্ছে। এরপরে আমাদের সেকেন্ডটাতে যদি আসি, Y3 এর সাথে আর কার কার আছে কানেকশন দেখেন তো। Y3 এর সাথে কানেকশন আছে Y2 এর, হ্যাঁ Y3 এর সাথে Y2 এর কানেকশন আছে। তাহলে আমরা Y3 এর সাথে Y2 এর একটা কানেকশন আপাতত দিয়ে রাখি। এরপরে কি বলছে, Y3 এর সাথে আবার আমাদের Y3 এর সাথে আবার আমাদের Y3 এর কানেকশন আছে, দেখেন এখানে Y3 এখানে Y3, তার মানে Y3 এর সাথে Y3 এর কানেকশন। এন্ড এই জিনিসটাকে আমরা কি বলি, সেলফ লুপ বলি। আমরা যারা হচ্ছে গ্রাফ পড়ে আসছি, গ্রাফের ভিতরে সেলফ লুপ যেমন ছিল, সো এখানেও এই নোডের কাছে আমরা সেলফ লুপ দিতে পারি। তাহলে এখানে আমরা একটা আপাতত সেলফ লুপ দিচ্ছি। ওকে, Y3 থেকে Y3, এরপর আবার Y3 থেকে আমরা কই গেছি, Y3 থেকে Y1 এও গেছি, তার মানে Y3 থেকে Y1 পর্যন্ত আমাদের এখানে একটা কি কানেকশন আছে। ওকে, এখন আমাদের পালা হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে যে কোন অ্যারোটা কোন দিকে যাচ্ছে। সো Y3 থেকে Y2 তে যাওয়া, Y3 Y2, তার মানে Y2 এর দিকে যে ব্রাঞ্চটা গেছে, এই যে Y3 থেকে Y2 এর দিকে যে ব্রাঞ্চ গেছে, এখানে কি লেখা আছে 2 থেকে 3, 2 থেকে 3, তার মানে এই 2 থেকে এই 3 তে আসতেছে, অর্থাৎ এখানে আমাদের কানেকশনটা হবে এরকম। দেখেন যদি নিচে দেখাই, এই যে দেখেন আপনার 2 থেকে 3 দিকে গেছে, যে 2 থেকে 3 দিকে গেছে। এখন আপনি এই জায়গায় একটা জিনিস যেটা করতে পারেন, আচ্ছা, আমি একটা জিনিস এখানে একটু ইয়ে করে নিই, এই যে 2 থেকে 3 দিকে গেছে, সরি 3 থেকে, এটা হচ্ছে 2 থেকে, আচ্ছা 2 থেকে 3টা তারা এখানে দেখেছে, আর এখান থেকে যেটা আছে তারা এখানে দেখেছে, এই জন্য মিসম্যাচ হচ্ছে। সো মিসম্যাচ হইতেই পারে, ডাজন্ট ম্যাটার, আপনার ওইটার সাথে মিলতে হবে এর কোনো মানে নাই। সো আপনি এখানে কি লিখবেন, এখানে লিখবেন হচ্ছে T32, যে 2 থেকে 3 দিকে যাচ্ছে। এরপরে কি আছে, Y3 T33, তার মানে 3 থেকে 3 দিকে যাচ্ছে, তার মানে T33। এন্ড এরপরে কি আছে, এরপরে আছে 3 1, ইট মিনস 1 থেকে 3 দিকে যাচ্ছে। সো 1 থেকে 3 দিকে যাচ্ছে, তাহলে অ্যারোটা হবে এইদিকে, 1 থেকে 3 দিকে যাচ্ছে, সিম্পল। এরপর Y4 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, Y4 এর সাথে কার কার, Y3 এন্ড Y2, তার মানে Y4 এর সাথে আমাদের Y3 এন্ড Y2 এর যদি আমরা এখানে এরকম কানেকশন দিই, তাহলে আমাদের এইখানে একটা, তাহলে Y4 এর সাথে Y2 কানেক্ট করলাম, এন্ড Y4 এর সাথে আমাদের Y4 এর সাথে Y3 কানেক্ট করতে হবে, তাহলে Y4 এর সাথে আমরা Y3 কেও কানেক্ট করে দিব। ওকে, এখন দেখি কি বলছে, Y3 এর সাথে আমাদের কি হচ্ছে, 3 থেকে 4 এর দিকে যাবে, তাহলে 3 থেকে 4 এর দিকে যাচ্ছে, তার মানে এইভাবে। এন্ড দেন হচ্ছে আমাদের কি, দেন হচ্ছে আমাদের Y4 এর যে সহগ আছে সেটা যদি দেখি, সরি আমরা Y2 এর যে সহগ আছে, Y2 বলছে 2 থেকে 4 এর দিকে যাচ্ছে, তার মানে 2 থেকে 4 এর দিকে, তারপর আমাদের সাইনটা হবে এদিকে, যে 2 থেকে 4 এর দিকে যাচ্ছে, সিম্পল, গুড। এরপর Y5 এর কথা যদি দেখি, Y5 থেকে Y4 এ যাচ্ছে, তার মানে Y5 এন্ড Y4 এর মধ্যে একটা কানেকশন। দেন বলছে কি 4 থেকে 5 এ যাচ্ছে, অর্থাৎ 4 থেকে 5 এ যাচ্ছে, তার মানে এখানে আমাদের লিখতে হবে T54, এখানে আমাদের লিখতে হবে হচ্ছে T42, 2 থেকে 4 এ। বাকি সবকিছু লিখছি, এখানে আমাদের লিখতে হবে Y3 এর সাথে যেটা ছিল সেটা হচ্ছে Y3 থেকে Y1 31, T31। ওকে, সবগুলো আমাদের এভাবে লিখে দিতে হবে। ওকে, এরপর কি হচ্ছে Y5 থেকে, এটা আমরা কমপ্লিট করছি। এরপর Y6 এর সাথে Y5 এন্ড Y4, তাহলে Y6 এর সাথে Y5, আমি এটাকে আবার লিখি, Y6 থেকে Y5 এন্ড Y6 থেকে আমাদের Y4 ও বটে। ওকে, সো Y5 এর এখানে টি এর মান কি 65, অর্থাৎ 5 থেকে 6 এ গেছে, তার মানে 5 থেকে 6 এ, 5 to 6, তাহলে এখানে লিখতে হবে হচ্ছে T65। সেম ভাবে 64, অর্থাৎ 6 থেকে, সরি 4 থেকে 6 এর দিকে গেছে, 4 থেকে 6 এর দিকে গেছে, 4 থেকে 6 এর দিকে যদি যাই, তাহলে আমাকে এখানে লিখতে হবে T64। ওকে, সো দিস ইজ হাউ আমরা কি করতে পারি, সেট অফ ইনস্ট্রাকশনস থেকে বা সেট অফ ইকুয়েশনস থেকে আমরা এরকম এসএফজি বা আমরা এই গ্রাফগুলো ড্র করতে পারি। আশা করি আমরা গ্রাফ ড্রয়িংটা বুঝতে পারছি। ওকে, সো আপনি চাইলে এই জিনিসটাকে প্রথমে যে সবগুলো লিখলেন, তারপরে যে একটা ইকুয়েশনের জন্য এভাবে লিখলেন, তারপরে সেকেন্ড ইকুয়েশনের জন্য আরেকটা লিখলেন, এইভাবে করে করে সবগুলো করে একটা সার্টেন টাইম পরে সব ইকুয়েশনের জন্য যখন আলাদা আলাদা ড্র হয়ে যাবে, তখন সবগুলোকে মার্জ করেও আপনি কাজটা করতে পারেন। অ্যান্ড এগেইন, যে আমি হচ্ছে হয়তো বা এইটা এখানে আপনি এখানে ফিগারে এটা এখানে দেওয়া আছে, আমি দিচ্ছি কি এটা এইভাবে দিচ্ছি, তাই না, আর এটাকে দিচ্ছি হচ্ছে এইভাবে, তাই তো। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে না, এগুলো হচ্ছে এক একজনের এক একটা আসতে পারে, এগুলো নিয়ে কোনো প্যানিক করার দরকার নেই। আশা করি আমরা হচ্ছে এসএফজি কনস্ট্রাকশনসটা বুঝতে পারছি। সো এখন আমাকে বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে হবে, যে এখানে বিভিন্ন ধরনের নোড আছে, বিভিন্ন ধরনের পাথ আছে, বিভিন্ন ধরনের লুপ আছে, এইগুলোর পরিচয় সম্পর্কে আমাকে একটু জানতে হবে। যার কারণে আগে আমি কনস্ট্রাকশন করছি, এখন সেগুলোর পরিচয় সম্পর্কে একটু জেনে আসি আমরা, চলেন। সো এখানে আমাদের মোটামুটি ওই টাইপের একটা ফিগার দিয়ে আছে। সো আমাদের এখান থেকে দেখতে হবে যে কোনটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলতেছি। ওকে,
সো সবার প্রথমে আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ইনপুট নোড। ইনপুট নোডের আরেকটা নাম হচ্ছে কি সোর্স নোড। অ্যান্ড ইনপুট নোড কাদেরকে বলি? ইনপুট নোড হচ্ছে সেই নোডটা যে নোড থেকে শুধুমাত্র আউটগোয়িং এজ আছে, আউটগোয়িং এজ আছে, যে নোডের কোনো ইনকামিং এজ নাই। লাইক এখানে যদি আমরা খেয়াল করি x1 যে নোডটা আছে, x1 নোডের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু বহির্গমন নোডটাই আছে, x1 এর কিন্তু ইনকামিং কোনো নোড নাই। তার মানে x1টা হচ্ছে আমার এই ক্ষেত্রে কি, x1টা হচ্ছে আমার এই ক্ষেত্রে ইনপুট নোড। ওকে, input node or source node. An input node is a node which has only outgoing branches. For example, x1 is the input node. এরপরে আমাদের দেখতে হবে আউটপুট নোড কারা। আউটপুট নোডের আরেকটা নাম হচ্ছে সিঙ্ক নোড। আউটপুট নোডের আরেকটা নাম কি, সিঙ্ক নোড। সো এসএফজির ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড এসএফজির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আউটপুট নোড হচ্ছে এমন একটা নোড যে নোডের শুধুমাত্র ইনকামিং এজ আছে, কোনো আউটগোয়িং এজ নাই। তাদেরকে আমরা বলি হচ্ছে আউটপুট নোড অর সিঙ্ক নোড। ওকে, এরপর আমাদের কি আসছে, এরপর আসছে হচ্ছে মিক্সড নোড। তাহলে ইনপুট নোড আর এইটা বাদে যদি আমরা এইটার দিকে তাকাই, x2, x2 এর ক্ষেত্রে কি হচ্ছে, একটা ইনকামিং নোডও আছে আবার আউটগোয়িং নোডও আছে। তাহলে x2, x3, x4, x5 সবগুলোর ক্ষেত্রে সেম। তাহলে এরা হচ্ছে আমাদের সেই মিক্সড নোড। এরপর আসে হচ্ছে ট্রান্সমিটেন্স। এন্ড ট্রান্সমিটেন্স কি বলছে? ট্রান্সমিটেন্স অলসো নোন অ্যাজ ট্রান্সফার ফাংশন which is normally written on the branch near the arrow, for example a12, a23, etc. যেটাকে আমরা গেইন বলতাম। আমরা ওই যে আমরা ব্লক ডায়াগ্রামের সময় কি করতাম, এইখানে একটা কিছু লিখতাম না, এই জিনিসটা, তাই না, একটা ব্রাঞ্চের মাঝখানে। সো এইটাই হচ্ছে আমাদের কিন্তু এই জায়গাগুলো, ঠিক আছে। সো a23, a34, a45, a44 এরা সবাই হচ্ছে ট্রান্সমিটেন্স। a35 এগুলো কি ট্রান্সমিটেন্স। যেমন এখানে যদি a35 না দিয়ে থাকে, শুধুমাত্র এরকম একটা যদি ফরওয়ার্ড ইয়া দিয়ে থাকে বা ফরওয়ার্ড পাথ দিয়ে থাকে বা রিভার্স পাথ দিয়ে থাকে, তাহলে আমাদের কিছু না দিয়ে থাকলে সেটা আমাদের ট্রান্সমিটেন্স কি, সেটা ট্রান্সমিটেন্স হচ্ছে 1। এরপরে ফরওয়ার্ড পাথ। ফরওয়ার্ড পাথ কি? ফরওয়ার্ড পাথ হচ্ছে ইনপুট নোড থেকে আউটপুট নোডে যাওয়ার জন্য যে কয়টা রাস্তা আছে সেইগুলাই হচ্ছে আমার ফরওয়ার্ড পাথ। তাই এই ক্ষেত্রে যদি আমরা ফরওয়ার্ড পাথের কথা চিন্তা করি, কয়টা ফরওয়ার্ড পাথ আছে? এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে এখান থেকে আমরা যদি চিন্তা করি x1, x2, x3, x4, x5, x6, অর্থাৎ একবারে ডিরেক্ট যে সরলরেখা, এটা একটা কি, এটা একটা ফরওয়ার্ড পাথ, এটা ফরওয়ার্ড পাথ 1। তাহলে একটা এসএফজিতে মাল্টিপল ফরওয়ার্ড পাথ থাকতে পারে। তাহলে ফরওয়ার্ড পাথ 2 আছে কিনা আমরা একটু চেক করি। x1, x2, x3 থেকে আমরা চাইলে কি করতে পারি, x3 থেকে চাইলে এই যে এখানে একটা অ্যারো আছে, x3 থেকে চাইলে আমরা ডাইরেক্ট x5 যেতে পারি, তারপর x6। তাহলে x1, x2, x3, x5, x6, এটাও কি, এটা হচ্ছে আমার এখানে একটা ফরওয়ার্ড পাথ। আর কি কোনো ফরওয়ার্ড পাথ আছে? এদিক দিয়ে কি যেতে পারবো? না। এদিক দিয়ে আমি আসতে পারবো, তাহলে এটা না। তাহলে এদিক দিয়ে না, শুধুমাত্র এদিক দিয়ে হয়ে গেছে, এদিক দিয়ে হয়ে গেছে, এদিক দিয়ে হবে না। সো আমাদের এই ক্ষেত্রে, আমাদের এএসএফজির ক্ষেত্রে ফরওয়ার্ড পাথ কয়টা? ফরওয়ার্ড পাথ হচ্ছে 2টা। ওকে, এরপর আমাদের যদি আমরা সেকেন্ড এই ইমেজটা আমরা আরেকটা জায়গায় নিছি, সেকেন্ড এইটাতে সেম ইমেজটা। সো এখানে আমাদের আরো বেশ কিছু জানতে হবে, লাইক লুপ। লুপ কি? লুপ হচ্ছে এমন একটা পাথ যে পাথটা একটা নোড থেকে শুরু হয়ে আবার সামহাউ ওই নোডে এসে পৌঁছায়, তাদেরকে আমরা কি বলি? লুপ নোড বলি, লুপ বলি। লুপ ইজ এ পাথ দ্যাট অরিজিনেটস অ্যান্ড টার্মিনেটস অন দ্য সেম নোড। যে এখান থেকে শুরু হয় সেখানে শেষ হয়, এদেরকে আমরা লুপ বলি। লাইক এই ক্ষেত্রে আমাদের লুপ কয়টা আছে এই ফিগারে আমরা যদি দেখি, আমাদের লুপ নাম্বার 1, লুপ 1 হচ্ছে, তাহলে আমাদের কি হবে, যদি এটাকে ফিগার করি L1, তাহলে আমাদের এখানে x2, x3 থেকে যে আবার আমরা x2 তে আসতে পারতেছি, তাহলে x2, x3, x2 লুপ নাম্বার 1। এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটাকে আমরা লুপ নাম্বার 2 যদি বলি, তাহলে লুপ 2 এর ক্ষেত্রে হবে x3, x4 and again x3, x3, x4, x3। আমরা যদি আরেকটা লুপের কথা চিন্তা করি, যে x3, x4, x5 আবার x3, তাহলে লুপ 3 তাহলে কি হচ্ছে x3, x4, x5 and x3। ওকে, এরপরে যদি আমরা এই লুপটার কথা চিন্তা করি, এইটা, এই লুপ, এটা আমরা লুপ 3 বললাম, আর এটা হচ্ছে আমাদের লুপ 4। এন্ড এই লুপটা আমাদের কি, এই লুপটা x4 থেকে যায় আবার x4 এ ব্যাক করতেছে, তাহলে লুপ 4টা হচ্ছে x4 থেকে x4 এ ব্যাক করতেছে। তাহলে এইগুলা সবাই হচ্ছে কি, এরা সবাই হচ্ছে লুপ। এন্ড সবার লাস্টে যেটা লিখছে, এটা একটা স্পেশাল টাইপের লুপ, যাকে আমরা কি বলি, যাকে আমরা হচ্ছে সেলফ লুপ বলে থাকি। ঠিক আছে, সেলফ লুপ বলে থাকি, সেলফ লুপ। It is a path which originates and terminates on the same node, for example x4 to x4, simple. সো লুপ আমরা আপাতত বুঝতে পারছি। ওকে, গুড। এখন যদি আমরা যাই পাথ গেইন। পাথ গেইন বলতে আমরা কি বুঝাই? পাথ গেইন বলতে আমরা বুঝাই, পাথ মানে কি ছিল? পাথ মানে ছিল হচ্ছে রাস্তা। এই যে আমরা এখানে লিখছি না, পাথ মানে কি, আমাদের দুইটা পাথ ছিল, একটা পাথ 1, একটা পাথ 2। আর পাথ গেইন মানে হচ্ছে, পাথ গেইন, পাথ 1 গেইন মানে হচ্ছে এই যে আমার যে ট্রান্সমিটেন্স গুলো আছে, আমাদের পাথ 1 এর যে ট্রান্সমিটেন্স গুলো আছে, এগুলো সবগুলোর গুণফল। পাথ 1 কি ছিল? x1 থেকে x2, x3, x4, x5, x6। x1 থেকে x2 মানে হচ্ছে a12,
ইন্টু আমি এখানে A23 ইন্টু A34 ইন্টু A45 ইন্টু A56, এটা হচ্ছে আমাদের এখানকার পাথ 1 এর গেইন। সেম ভাবে আমি পাথ 2 এরও গেইন বের করে ফেলতে পারবো। ওকে, সো আমরা হচ্ছে পাথ গেইনটা আশা করি বুঝতে পারছি, 1 2 2 3 3 4 এভাবে করে আমাদের এটা যাচ্ছে। লুপ গেইন, এখন আসি লুপ গেইন কি। লুপ গেইন হচ্ছে এই লুপের চলার সময় যে হচ্ছে ট্রান্সমিটেন্স গুলো আসতেছে সেগুলোর গুণফল। লাইক লুপ 1 এর যদি আমি গেইন বের করি তাহলে আসবে হচ্ছে A23 আর A32, তাহলে এটা হচ্ছে আমার লুপ গেইন হবে এটার জন্য A23 A32 ফর লুপ 1। ওকে, নন টাচিং লুপ বলতে আমরা কি বোঝাচ্ছি? নন টাচিং লুপস হ্যাভিং no common nodes, branch and paths. For example, the loops x2 x3 to x2 and x4 to x4 are non-touching loop. like আমি যদি দেখাই এই ক্ষেত্রে যে x2 নন টাচিং লুপ হচ্ছে এমন একটা লুপ যে লুপের মধ্যে কি সেম নোড থাকবে না, সেম নোড থাকবে না। তাহলে লুপ 1 লেফট লুপ 2 দেখি তো সেম নোড আছে? হ্যাঁ, লুপ 1 লুপ 2 এর মধ্যে সেম নোড আছে, মেলাগুলো আছে, x3 আছে, হ্যাঁ x3 আছে। তাহলে আমাদের লুপ 1 আর লুপ 3 এর মধ্যে দেখি তো, হ্যাঁ লুপ 1 এবং লুপ 3 এর মধ্যে এই যে x3 কমন আছে, সো এটাও আমাদের কি হবে না, নন টাচিং লুপ হবে না। তাহলে লুপ 2 লুপ 3 হওয়ার কথা, দেখি তো, না এই যে x3 আছে, হবে না। তাহলে লুপ 1 আর লুপ 4 কি নন টাচিং হবে? লুপ 1, এটা লুপ 1 আর লুপ 4, হ্যাঁ। তাহলে কারণ কি? কারণ হচ্ছে লুপ 1 এর যেসব নোড আছে, লুপ 4 এর যেসব নোড, দুইটা কি দুইটার মধ্যে কোনো কমন নাই, তার মানে এটা হচ্ছে নন টাচিং লুপ। তাহলে লুপ 1 লুপ 4 কি নন টাচিং লুপ। তাহলে এই যে লুপ 3 অর্থাৎ এইখান থেকে এইখানে আসলাম, আর এইটা, এই দুটা কি নন টাচিং? না, এই দুটা নন টাচিং না। কারণ কারণ কি কারণ হচ্ছে যে এই দুটার মধ্যে যে এখানে একটা কমন নোড পড়ে গেছে, তার মানে তারা নন টাচিং লুপ না। নন টাচিং লুপ কি? যাদের হচ্ছে কি কোনো হচ্ছে কমন নাই। এরপরে যদি আমরা হচ্ছে আরেকটু সামনের দিকে যাই, লাইক হ্যাঁ আমাদের প্রপার্টিস গুলো সবকিছু শেষ, যে আমাদের হচ্ছে একটা সিগন্যাল ফ্লো গ্রাফের কি কি কম্পোনেন্টস থাকে, কোনটার নাম কি, সেগুলো আমরা হয়তো এতক্ষণে আত্মস্থ করে ফেলতে পারছি। এখন আমরা সেই সিগন্যাল ফ্লো গ্রাফের প্রপার্টিস গুলো নিয়ে একটু আলোচনা করি। সিগন্যাল ফ্লো গ্রাফের প্রপার্টিজের প্রথমটাই হচ্ছে লিনিয়ারিটি। সিগন্যাল ফ্লো গ্রাফ ইজ অ্যাপ্লিকেবল টু লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমস। শুধুমাত্র লিনিয়ার সিস্টেমসের জন্য আমাদের সিগন্যাল ফ্লো গ্রাফগুলো ড্র করা পসিবল। দ্য সিগন্যাল ফ্লো ইজ অনলি অ্যালং দ্য ডিরেকশন অফ অ্যারোস। আমাদের অ্যারোর ডিরেকশন কি হবে? ইউনি ডিরেকশন হবে, ইউনি ডিরেকশন, একদিকে ডিরেকশন, এরকম বাই ডিরেকশন আমাদের এখানে অ্যালয়েড না। ওকে, দ্য ভ্যালু অফ ভেরিয়েবল এট ইচ নোড ইজ ইকুয়াল টু দ্য অ্যালজেব্রিক সাম অফ অল সিগন্যালস এন্টারিং এট দ্য নোড। আমি ধরে নিচ্ছি যে এইখানে একটা নোড আছে, হ্যাঁ এখানে একটা নোড আছে, এখান থেকে ধরে নিচ্ছি আমি A1 আসতেছে, এখানে আরেকটা নোড আছে, এইখান থেকে ধরে নিচ্ছি আমি A2 আসতেছে। তাহলে আমাদের এইখানকার ভ্যালু কত হবে? দ্য ভ্যালু অফ ভেরিয়েবল এট ইচ নোড equal to the algebraic sum of all single signals entering at that node। তার মানে A1 এবং A2 দুইজনে এখানে এন্টার করতেছে, তাহলে আমাদের এখানকার ইয়েটা হবে A1 plus A2। সিম্পল। ওকে, দ্য গেইন অফ সিগন্যাল ফ্লো গ্রাফ ইজ গিভেন বাই ম্যাসনস ফর্মুলা। ম্যাসনস ফর্মুলার মাধ্যমে আমি পুরো সিগন্যাল ফ্লো গ্রাফের যে মেইন গেইন আছে, টোটাল গেইন আছে, এটা নির্ণয় করতে পারি। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। দ্য সিগন্যাল গেটস multiplied by the branch, রেকর্ড হচ্ছে? হ্যাঁ আচ্ছা। Okay, the signal gets multiplied by the branch gain when it travels along it. এটা আমরা যখন হচ্ছে ম্যাসনসে পড়বো, ম্যাসনস হচ্ছে এই দুইটা দেখবো। The signal flow graph is not be the unique property of the system। আমি যেটা শুরুতেই বলছি যখন আমরা কনস্ট্রাকশনে গেছি, যে একটা সিগন্যাল ফ্লো গ্রাফ মাল্টিপল টাইপ মানে মাল্টিপল রূপে আমরা দেখতে পারি। সবার সিগন্যাল ফ্লো গ্রাফ সেম নাও হইতে পারে, নাও দেখা হইতে পারে। ওকে, সো এইগুলো হচ্ছে তার প্রপার্টিস। এরপর আমাদের আসে হচ্ছে একটা কম্পারিজন টেবিল, যেখানে হচ্ছে ব্লক ডায়াগ্রাম এন্ড এসএফজির মধ্যে কম্পারিজন করা আছে। এন্ড এটা হচ্ছে আপনারা নিজেরা একটু দেখে নেবেন, এইখানে কোনো কিছু বোঝানোর নাই, আবার কোনো কিছু মুখস্থ করারও নাই কিন্তু এখানে, ঠিক আছে? সো জাস্ট ঠান্ডা মাথায় একবার দেখলে এগুলো আপনারা পেরে যাবেন। এখন আমরা আমরা তো কনস্ট্রাকশন করলাম, কনস্ট্রাকশনের পরে আমরা আরেকটা টাইপের কনস্ট্রাকশন করব। হ্যাঁ, লাইক এইখানে আরেকটা কনস্ট্রাকশন হয়েছে, কি হয়েছে দেখেন। এই যে আমরা সর্বপ্রথম নোটগুলোকে লিখে নিছি, তারপরে এইগুলাকে আমরা জাস্ট ট্রান্সলেট করছি, নাথিং এলস। এরপরে হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমাদের সিগন্যাল ফ্লো গ্রাফটা আঁকাইতে হবে। ওকে, আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর জন্য যখন সিগন্যাল ফ্লো গ্রাফ আঁকাইতে পড়বে, তখন একটু আগে যে নিয়মটা দেখছি এটা থেকে আমাদের কিছুটা কি হবে, আলাদা হবে। তো সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, এই সিগন্যাল ফ্লো গ্রাফটাকে আমাদের একটু সাজায় নিতে হবে। কিভাবে সাজায় নিব? সিগন্যাল ফ্লো গ্রাফ আমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দেওয়া থাকবে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইস্ট যে হচ্ছে আমাদের ইয়াটা থাকবে, পাওয়ার থাকবে, সেই পাওয়ারটাকে একদিকে রাখবো আর বাকি সবগুলোকে আরেকদিকে পাঠাবো। সো এই যে সবচেয়ে হাই পাওয়ারে যে আছে ওয়াই, অর্থাৎ 3 ডিফারেন্সিয়েট করা যে ওয়াইটা আছে, টার্মটা আছে, সেটা আমরা একদিকে রাখছি আর বাকিগুলোকে আরেকদিকে রাখছি। এবং এই ওয়াইটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই পাশের টার্মগুলোকে আমরা বলছি ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আচ্ছা। এরপর যদি আমরা দেখি আমাদের এখানে সেকেন্ড স্টেপ নাম্বার 2 তে আমরা কি করব? স্টেপ নাম্বার 2 তে হচ্ছে আমরা
এই যে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা এখানে লিখবো, এন্ড আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে আমরা আরেক সাইডে লিখবো, এক্স ওয়াই প্রাইম, তারপর হচ্ছে সরি এক্স এর পর আমরা সিরিয়ালি যদি লিখি ওয়াই, ওয়াই ডাবল প্রাইম, আর হচ্ছে সরি ওয়াই ডাবল প্রাইম না, ওয়াই সিঙ্গেল প্রাইম, ওয়াই ডাবল প্রাইম। সো এখানে এখন আমরা কি করবো, সিম্পল এক্স থেকে এখানে একটা টান দিব, এক্স থেকে আমরা কি করবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের দিকে একটা টান দিব, এক্স থেকে এটার দিকে আমাদের একটা কি হবে, অ্যারো যাবে। এরপরে কি হবে, এরপরে আমাদের ওয়াই থেকে একটা অ্যারো যাবে, ওয়াই থেকে একটা অ্যারো যাবে, ওয়াই থেকে একটা অ্যারো যাবে, এরপরে ওয়াই প্রাইম থেকে একটা অ্যারো যাবে, এরপর হচ্ছে আমাদের ওয়াই ডাবল প্রাইম থেকে একটা অ্যারো যাবে, এন্ড সবগুলো আমাদের অ্যারোটা এদিকে থাকবে। ওকে ফাইন। এন্ড আমাদের এখানে আদার যে টার্মগুলো আছে লাইক এক্স এর সাথে আমাদের কি ছিল, ওয়ান ছিল, সো আমি ওয়ানটা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের ওয়াই এর সাথে কি ছিল, -2, তাহলে আমাদের এখানে -2 দিতে হবে। আমাদের ওয়াই প্রাইমের সাথে ছিল -5, তাহলে -5টা আমাদের এ ব্রাঞ্চে দিতে হবে। এন্ড আমাদের ওয়াই ডাবল প্রাইমের সাথে ছিল -3, তাহলে আমরা -3 কে এখানে দিয়ে দেবো। ওকে, এটা হচ্ছে আমাদের স্টেপ 2 এর কাজ। এরপরে হচ্ছে আমাদের স্টেপ 3। স্টেপ 3তে আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের ওয়াই, আচ্ছা আমি এটা এখানে দেখাই, এখানে না দেখে এখানে দেখাই। সেটা হচ্ছে স্টেপ 3তে আমাদের কি হয়, আমাদের যে হচ্ছে হাই পাওয়ারটা আছে, হাইয়েস্ট যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটার থেকে আমাদের তার ইমিডিয়েট যে লোয়েস্ট পাওয়ার আছে তাকে আমরা কানেক্ট করি। আবার এই ইমিডিয়েট থেকে তার ইমিডিয়েট যে লোয়েস্ট আছে তাকে কানেক্ট করি, এবং তার ইমিডিয়েট থেকে তার ইমিডিয়েট লোয়েস্ট যে আছে তাকে আমরা কানেক্ট করি। সো এটাই বলছে কানেক্ট দ্য নোডস অফ হাইয়েস্ট অর্ডার, যে যে নোডের হাইয়েস্ট অর্ডার আছে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ টু দ্য নোড হুজ অর্ডার ইজ লোয়ার দেন দিস অ্যান্ড সো অন। তার মানে হাইয়েস্ট অর্ডার থেকে তার থেকে একটু কম যে আছে তাকে হচ্ছে আমরা কি করি, কানেক্ট করি। সো এইভাবে ওয়াই ডাবল প্রাইম, ওয়াই ট্রিপল প্রাইম থেকে আমরা কি করলাম, ওয়াই ডাবল প্রাইমকে কানেক্ট করলাম, এন্ড অ্যারোটা থাকবে হচ্ছে এইভাবে। আবার ওয়াই ডাবল প্রাইম থেকে ওয়াই প্রাইম, তাহলে অ্যারোটা এইভাবে, ওয়াই প্রাইম থেকে এইভাবে। এন্ড ওয়াই থেকে কি ছোট কেউ আছে না, ওয়াই থেকে আর ছোট কেউ নেই। সো আমরা এইখান থেকে আমরা কখনো যেন ভুলে এইভাবে না করে দিই, ঠিক আছে, এইটা কিন্তু করা যাবে না, কারণ ওয়াই হচ্ছে এক টাইপের ভেরিয়েবল এন্ড এক্স আর এক টাইপের। সো আমরা শুধুমাত্র ওয়াই এর যে হচ্ছে অর্ডার আছে সেই অর্ডারটাকে আমরা এইভাবে কি করে দিব, কানেক্ট করে দিব। এন্ড আমাদের এক্ষেত্রে প্রত্যেকটা কানেকশনের ট্রান্সমিটেন্স হবে 1/s 1/s এন্ড 1/s। হ্যাঁ, স্টেপ 3 পর্যন্ত যদি আপনি করেন তাহলে এটাকে আমি একটা এসএসজি বলতে পারি, বাট এটাকে আরেকটু আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব, যার জন্য আমাকে স্টেপ 4 অ্যাপ্লাই করতে হবে। ওকে, স্টেপ 4 অ্যাপ্লাই করতে হবে। স্টেপ 4 আমাকে যেটা বলে সেটা হচ্ছে ওয়াই ট্রিপল প্রাইম থেকে ওয়াই প্রাইমে, ওয়াই ডাবল প্রাইমে আমরা হচ্ছে কি করব, আমরা সাইন চেঞ্জ করব। এন্ড ওয়াই ট্রিপল প্রাইম এন্ড ওয়াই ডাবল প্রাইমে যদি আমি সাইন চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমি এইটাকে সাইন চেঞ্জ যদি করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে কি বলছে দেখেন, রিভার্স দ্য সাইন অফ ব্রাঞ্চ কানেক্টিং দ্য পিথ and the qth node of a signal flow graph without disturbing the transfer function। অর্থাৎ টোটাল যে ট্রান্সফার ফাংশন এখন এখান থেকে তৈরি হবে সেই ট্রান্সফার ফাংশনকে আমরা ডিস্টার্ব না করে এমনভাবে আমরা এই চেঞ্জিংগুলো করবো যাতে আমাদের ট্রান্সফার ফাংশনে কোনো চেঞ্জ না আসে। এই উদ্দেশ্যে আমি কি করলাম, কনসিডার দ্য ফিগার, এই ফিগারটা কনসিডার করেন আপনি, রিভার্স দ্য সাইন অফ দ্য ব্রাঞ্চ কানেক্টিং ওয়াই ট্রিপল প্রাইম টু ওয়াই ডাবল প্রাইম। It is necessary to reverse the sign of all remaining branches entering as well as leaving the qth node। So আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে আমরা এটা আমি এই ইমেজটাকে আমি এখানে লিখছি। ওকে, এই ইমেজটাকে আমি এখানে লিখছি। এখন ওয়াই ডাবল প্রাইমের সাথে আমরা কি করব, ওয়াই ডাবল প্রাইমকে আমরা কিউথ নোড ধরতেছি, অ্যান্ড এই নোডের সাথে আমরা কানেক্টেড যেসব ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলোর যে সাইন আছে এই সাইনটাকে আমরা রিভার্স করে দেবো। লাইক এইখানের ক্ষেত্রে যদি আমরা ধরি, এটা যেহেতু জাস্ট বিফোর এইটা, তাহলে এইখানে আমাদের এটা হচ্ছে কিউথ নোড, এই নোডের সাথে আমরা যারা যারা কানেক্টেড আছে ওয়াই ট্রিপল প্রাইম, ওয়াই প্রাইম, হ্যাঁ, বা এই ব্রাঞ্চ, সব ব্রাঞ্চের সাইন আমরা চেঞ্জ করে দেবো। তাহলে এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা প্লাস হয়ে যাবে, এটাকে মাইনাস করে দেবো। সো এইটা করার পরে ফিগারটা হচ্ছে আমার এই ফিগারটা, যে -1/s হয়ে গেছে, -1/s হয়ে গেছে, আর এখানে 3 হয়ে গেছে। আমি এগেইন বলতেছি আপনি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমরা স্টেপ 4 করতেছি, আদারওয়াইজ স্টেপ 3 পর্যন্ত ঠিক ছিল। ওকে, আমাদের টিচার বা মোস্ট অফ দ্য জায়গাতে স্টেপ 4 করার জন্য এনকারেজ করা হয়। আচ্ছা, এরপরে ওয়াই ডাবল প্রাইমে যদি আমরা দেখি, ওয়াই ডাবল প্রাইমের পরে আমাদের কি হচ্ছে, আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই ডাবল প্রাইম এইটাকে হচ্ছে কি করছে, ইনফ্লুয়েন্স করছে। এখন আমি কি করব, ওয়াই প্রাইমের ক্ষেত্রে সেম কাজটা করব, ওয়াই প্রাইমের ক্ষেত্রে আমি সেম কাজটা করব। সো ওয়াই প্রাইমের ক্ষেত্রে যখন আমি সেম কাজ করবো, আমরা এখানে কি বলছে, সিমিলারলি রিভার্স দ্য সাইন অফ ব্রাঞ্চ কানেক্টিং ওয়াই ডাবল প্রাইম টু ওয়াই প্রাইম। ওয়াই ডাবল প্রাইম থেকে ওয়াই প্রাইম যেটা আছে সেটাকে আমাকে এইভাবে রিভার্স করতে বলছে, রিভার্স করে দিয়েছে। এখন আমাকে যদি আমি নিচে একটু দেখি, এখানে দিয়ে নাই, একটা মিনিট। ওকে, সো আমরা হচ্ছে এই কিউট নোটটাতে কি করলাম, আমরা হচ্ছে যখন ওয়াই ডাবল প্রাইমের সাথে কানেক্টেড যারা আছে সবার সাইনকে আমরা রিভার্স করে দিলাম। অ্যাজ এ রেজাল্ট আমাদের এই সাইনটা রিভার্স হয়ে গেল, এই সাইনটা রিভার্স হয়ে গেল, এই সাইনও রিভার্স হয়ে গেছে। এখন আমাদের এইখানকার যে সাইনটা ছিল -1/s, আমি আবার বলতেছি ফোর্থ যে স্টেপটা সেই স্টেপটা ইজ নট ম্যান্ডেটরি, কিন্তু ফোর্থ স্টেপ ছাড়া রাখলে হবে, বাট এইটা আমাদের ইকুয়েশনটাকে আরেকটু স্ট্যান্ডার্ড করে। অ্যাজ এ রেজাল্ট আমরা
এটা করতেছি। ওকে, সো এখানে -1/s, এখন এই যে -1/s হইলো, তাই না? এখন আমরা কি করব, আমাদের এই ওয়াই ডাবল প্রাইমের ইমিডিয়েট কে ছিল, ওয়াই ডাবল প্রাইমের সাথে কানেক্টেড কে ছিল, ওয়াই প্রাইম ছিল। এখন আমরা কি করবো, ওয়াই প্রাইমের সেম প্রসেসটা অ্যাপ্লাই করবো, যে ওয়াই প্রাইমের সাথে কানেক্টেড সবাইকে আমরা রিভার্স করে দেবো। সো ওয়াই প্রাইমের সাথে কানেক্টেড যারা আছে, লাইক এটা কানেক্টেড আছে, সো এই ব্রাঞ্চে কি হয়ে যাবে, রিভার্স হয়ে আবার এটা +1/s হয়ে যাবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার আমাদের এখানে ওয়াই প্রাইমের সাথে -5 ছিল, এটা +5 হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড 1/s ছিল, সেটা -1/s হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই ব্রাঞ্চ, এই নোটটা করলাম এন্ড এই নোটটা করলাম। এরপরে আমরা এই নোডে আসি। মানে এই নোডে যখন আসবো, এর নিচে কি কোনো ডাউনস্ট্রিম আছে? লাইক ওয়াই ডাবল প্রাইম যখন করছি তখন ওয়াই প্রাইম এফেক্ট হয়েছিল দেখে আমি ওয়াই প্রাইমকে করছি। ওয়াই প্রাইমকে যখন করছি তখন ওয়াই এফেক্ট হয়েছিল, আমরা ওয়াই এফেক্ট হচ্ছে, সো ওয়াই কে যখন আমি করবো এটার কারণে কোনো কিছু কি এফেক্ট হচ্ছে? আচ্ছা, হচ্ছে না। তাহলে আমরা চাইলে কিন্তু এইখানেই কি করে দিতে পারি, স্টপ করে দিতে পারি। আমি চাইলে এখানে পারফর্ম করতে পারি, বাট এখানে পারফর্ম করলে কি হবে, এটা +2 হবে, +2 হয়ে যাওয়ার পর আবার এইটা 1/s হয়ে যাবে, তাই না? এটা 1/s হয়ে যাবে, তাহলে এইটা 1/s হয়ে গেলে তো আবার সে আমার 1/s হয়ে যাচ্ছে। সো আমরা অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এইখান থেকে এটাকে আমরা ফাইনাল স্টেট ধরতেছি যে আমরা ওয়াই এ আর কোনো রিভার্সাল করবো না, আমরা ওয়াই ডাবল প্রাইম এন্ড ওয়াই প্রাইমে রিভার্সাল করতেছি, ওয়াই কোনো রিভার্সাল করতেছি না। এতে করে আমার যে ফিগারটা এইখান থেকে আমি যখন আবার এই ফিগারটাকে রিড্র করি, আমার রিড্রন ফিগারটা হবে দেখতে এইরকম। জাস্ট এই ফিগারটাকে আমি যদি একটু স্ট্রাকচারালি আঁকাই তাহলে আমার এই জিনিসটা দেখতে হবে এইরকম। সো আমরা যদি এখানে এখন খেয়াল করি, আমার এখানে কিন্তু একটা সুন্দর সিনক্রোনাইজেশন দেখতে পাচ্ছি, যে -1/s 1/s এন্ড -1/s। আমি যদি এখানে ওয়াই এ যদি করতাম তাহলে আবার এইটা আমাদের 1/s হয়ে যেত। সো 1/s আবার 1/s। সো আপনি চাইলে স্টেপ 3 তে স্টপ করে দিতে পারেন, বাট আমার স্ট্রং রিকমেন্ডেশন থাকবে যে আপনি স্টেপ 4টা আপনি করতে পারেন যদি আপনি জিনিসটা বুঝে থাকেন। ওকে, সো এগেইন স্টেপ 4 ইজ নট ম্যান্ডেটরি। আমাদের স্টেপ 4 এ যে 3টা স্টেপেই করতে হবে, যে এখানে রিভার্সাল করলাম, এখানে রিভার্সাল করলাম, এখানে করলাম না, এরকম না বিষয়টা। ওকে, সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, সো আমাদের এখন আমাদের যে লাস্ট যে হচ্ছে আজকের ভিডিওর টপিক থাকবে, সেটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন অফ এসএফজি ফ্রম ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে এসএফজি তে কনভার্ট করতে পারি। হ্যাঁ, সো ব্লক ডায়াগ্রাম থেকে এসএফজি তে কনভার্ট করা অনেক ইজি। সো এর জন্য হচ্ছে আপনার বেশ কিছু জিনিস জানা দরকার, লাইক এই কয়টা আপনার বেসিক জিনিসপত্র আপনার একটু জানলেই হচ্ছে, যে ব্লক ডায়াগ্রাম টু সিগন্যাল ফ্লো গ্রাফ কনভার্সন। সো এইটা হচ্ছে আমরা কি দেখছি, এগুলো ব্লক ডায়াগ্রামে দেখছি না, এই সাইনগুলো, যে আমাদের এখান থেকে ধরে নিচ্ছি এখানে একটা নোড আছে, এই নোড থেকে যখন আমার রিভার্স আসে, এখানে যদি মাইনাস থাকে আর এখান থেকে অন্য একটা ইনপুট আর আসলো, এখান থেকে আমাদের এইচ গেল লেটসে, তাহলে আমরা এখানে কি লিখতাম, আমরা এইখানে লিখতে পারতাম যে আর প্লাস এইচ, আর এখানে যদি মাইনাস আছে তাহলে -h, আর -h হইতো এখানকার রেজাল্ট। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা এসএফজি তে কিভাবে লিখি, এখান থেকে আর যাচ্ছে, এই পয়েন্টটাকে আমরা একটা নোট ধরে নিই, এটাকে একটা নোট ধরে নিই, আর এইখানে আমাদের এই যে এখানকার যে নোটটা, এই নোটটাকে আমি যদি এখানে আঁকাই, এখান থেকে আমরা যদি রিভার্স যাই, এখানে তো আর মাইনাস দেওয়ার জায়গা নাই, এখানে এখানে ছিল মাইনাস দেওয়ার জায়গা, এই জন্য আমরা শুধু এইচ লিখছিলাম। সো আমাকে এখানে মাইনাস দেওয়ার জায়গা নেই, সো আমাকে এখানে -h লিখতে হবে, তাহলে এখানে আমাদের আর -h হয়ে যাবে। ওকে, সো এইটাই আমাদের এইখানকার ক্ষেত্রে এই ফিগারটা আমাদের যেটা আমাদের, সরি, এই ফিগারটা সেমি, এই ফিগারটা যে রিপ্রেজেন্ট করে, এই ফিগারটা সেম জিনিস রিপ্রেজেন্ট করে, যে এখান থেকে আমাদের ইন্টারিং হচ্ছে, আউটগোয়িং। সো এইটা আমাদের এইখানে আমাদের আউটগোয়িং লিখেছে, আমি চাইলে এখানেও দেখাইতে পারি। সো এটাও যা, এটাও তা, যে দুইটা আমাদের একটা ইন্টার হয়েছে, দুইটা আউটগোয়িং, একটা ইন্টারিং, দুইটা আউটগোয়িং। আবার এটার ক্ষেত্রে যদি দেখি, এটাকে কিভাবে প্রকাশ করছে, যে এটা হচ্ছে কি, এটা আমার হচ্ছে আমাদের গেইন। হ্যাঁ, তো ওই ব্রাঞ্চের গেইন। সো এইটাকে আমরা ডিরেক্ট কি করতে পারি, গেইন গুলোকে আমরা জেনারেলি যে এরকম উপরে লিখি, যেখানে লিখছিলাম না যে এখানে এইচটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম একটা বক্সের মধ্যে থাকে, এইচ। তো আমরা এইচ কে কি বক্সের মধ্যে রাখছি না, আমরা এইচ কে ডিরেক্ট বক্সের বাইরে লিখছি। তো আপনি চাইলে গেইন গুলোকে এভাবে লিখতে পারেন। তো এগুলো আমি যখন হচ্ছে এখানে করবো, করলে আরো একটু ইজি হয়ে যাবে। নিচের গুলো হচ্ছে আমি করতে করতে দেখা দিচ্ছি, আমার প্যানিক করার কিছু নেই, খুবই ইজি আছে, চলেন দেখি এটা। সো আমার এইখানে যে ফিগারটা আছে, সেই চলেন আমরা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, যে ব্লক ডায়াগ্রাম থেকে আমাদের এসএফজি তে কনস্ট্রাকশনের যে রুলস সেটা একটু দেখি। সো এখানে বেসিক্যালি আমাদের যেটা হয়, আমাদের হচ্ছে যে প্রত্যেকটা সামিং পয়েন্ট যেগুলো আছে এবং কিছু জাংশন আছে আমাদের, এই জাংশনগুলোকে এবং সামিং পয়েন্টগুলোকে আমরা নোট ধরে থাকি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের বেসিক কয়েকটা জিনিস একটু দেখেন, যে এটা একটা সামিং পয়েন্ট, এটা একটা সামিং পয়েন্ট, এগুলো কি, এগুলো এক একটা হচ্ছে কি গেইন। ঠিক আছে, এগুলো গেইন, এগুলো সামিং পয়েন্ট, এগুলো ফিডব্যাক। ঠিক আছে, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল, যে আপনাকে একটা জিনিস আমি দেখাই। লেটস সে এখানের ক্ষেত্রে আমি যদি নোড বি, এই যে দেখেন এখানে একটা এন্টার হচ্ছে, এখানে একটা এন্টার হচ্ছে, এন্ড এইটাকে আমি বললাম যে এটা নিচে না যায়, এটা উপরে আছে। হ্যাঁ, উপরে আছে। এই জিনিসটা আপনি চাইলে কি এইখান থেকে উপরে দেওয়াও যা, এইখান থেকে উপরে দেওয়া সেম না, কারণ মাঝখানে আর তো কিছু নাই। মাঝখানে আর কিছু থাকলে না হলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট আপনার আলাদা হইতো, মাঝখানে কিছু আছে না, তাহলে এই পয়েন্টটা এখানে থাকা মানে যায়, এখানে থাকা মানে হতা, এইখানে থাকা মানে হতা, আবার এইখানে থাকা মানে হতা। এই জন্য আমরা কি করি, আমাদের যদি এরকম কোনো সিচুয়েশন থাকে সেটাকে আমরা এইভাবে হ্যান্ডেল করি, এখানে নিচেরটাকে আমি উপরে দিচ্ছি, তার মানে এইখানকার নিচেরটাকে আমি কি করবো, এখানে উপরে দিব। এন্ড এন্ড
এই দুইটা জিনিসকে আমি কি করে দিতে পারি, মার্জ করে দিতে পারি। কারণ কি, কারণ মাঝখানে কি আর কোনো এলিমেন্ট আছে, অ্যান্সার হচ্ছে না। তাহলে এই দুইটাকে আমি কি করে দিতে পারি, মার্জ করে দিতে পারি। সেটা মার্জ করে দিলে আমাদের কিরকম দাঁড়াবে, এই জিনিসটাকে আমরা নিচে না দিয়ে আমরা এটাকে উপরে করে দিচ্ছি, সিম্পল। অর্থাৎ এই পয়েন্টটাকে আপনি চাইলে কি করতে পারেন, যে পয়েন্টটা হচ্ছে আপনার বাহির দিকে বহির্গত আছে, মাঝখানে কিছু না থাকলে এটাকে আপনি সামিং পয়েন্ট থেকে ডিরেকশন দিয়ে দিতে পারেন। তাহলে এটা বলার কারণ হচ্ছে, আমরা যদি এখানে দেখি যে এইটাকে আমি ধরে নিচ্ছি আমাদের 1 নাম্বার নোট, এটা আমাদের কি 1 নাম্বার নোট। এখন এটাকে কি আমি 2 নাম্বার নোট ধরবো, এটাকে কি আমি 2 নাম্বার নোট ধরবো, বা এটা কি 2 নাম্বার নোট ধরা উচিত? অ্যান্সার হচ্ছে না। কারণ কি, কারণ 1 নাম্বার নোট এবং 2 নাম্বার নোট যদি আমি ধরি, ধরতে পারবো, আমার কোনো সমস্যা আছে, আমার কোনো সমস্যা নেই। কারণ এই দুইটা নোটের মাঝখানে কিছু থাকা না থাকা মানে হচ্ছে এক থাকা, কিছু না থাকা মানে হচ্ছে এক থাকা। আপনি চাইলে এটাকে 1 নাম্বার নোট ধরলেন, তারপরে এটাকে 2 নাম্বার নোট ধরলেন, কিছু নাই মানে কি এক আছে, ঠিক আছে। আপনি চাইলে 2 নাম্বার থেকেও করতে পারেন, এটা আপ টু ইউ। বাট আমার সাজেশন থাকবে যে যেহেতু এইটাও যায় এইটাও, তার মাঝখানে আর নতুন কোনো এলিমেন্ট নাই, তার মানে এইটা আমি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি। সো এখানে আর আমার এক্সট্রা করে কোনো নোট ধরার দরকার নাই। তাহলে এটা আমার 1 নাম্বার নোট ডান। এরপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের গেইন। তাহলে গেইন গুলাকে আমরা কি লিখি, গেইন গুলাকে আমরা জেনারেলি যে অ্যারো চিহ্নের উপরে লিখি, এভাবে লিখি। সো আমাদের 1 নাম্বার নোট, এটা হচ্ছে আমাদের, তাহলে কি হবে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার নোট, এটা আমাদের কি 2 নাম্বার নোট। এগেইন একটা গেইন আছে, গেইনটাকে স্কিপ করি আমরা, গেইনের পরে কি আছে, আর একটা পয়েন্ট আছে। মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কি সেম, এখানে যেরকম এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম ছিল, এখানে কি এই পয়েন্ট আর এই পয়েন্ট তাৎপর্য সেম, যে আমি চাইলে কি এইখান থেকে এইখানে এটাকে করে দিতে পারবো? অ্যান্সার হচ্ছে না। কারণ কি, কারণটা হচ্ছে, আপনি যদি এইখানের ক্যালকুলেশনটা দেখেন, এখানকার ক্যালকুলেশনটা ছিল এরকম যে এই জি5টা যখন এখান থেকে যাচ্ছে, এই জি5টা এবং এখান থেকে আগত আর আর এবং জি5 দুইটাই কিন্তু আমাদের এই সামিং পয়েন্টে ঢুকতেছে, আর এখানে মাইনাস আছে মানে কি আর থেকে জি5টা মাইনাস হবে, মাইনাস হয়ে রেজাল্টটা এইদিকে ফ্লো হবে। তার মানে এই পয়েন্টের মান কত, এই পয়েন্টের মান হচ্ছে কি আর মাইনাস জি5। এইখানেও আমাদের এখান থেকে যদি দিই, তাও আমাদের এখানকার মানও কত থাকতেছে, আর মাইনাস জি5 কিন্তু থাকতেছে, আর মাইনাস জি5 কিন্তু থাকতেছে। ওকে, সো আমাদের এইখানকার হিসাবটা হচ্ছে এই পয়েন্ট টু যা, এই পয়েন্টেরও মান সেম। বাট আপনি যদি এইখানে 3 এবং 4কে মার্চ করতে যান, তাহলে আমাদের সমস্যাটা যেটা হবে, দেখেন 3 যখন আমাদের এখান থেকে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, 3 যখন আমরা এখানে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, তখন 3-এর মান কত অ্যাকচুয়ালি, 3-এর মান হচ্ছে, ধরে নিচ্ছি যে এখান থেকে ই এ এখানে যাচ্ছে, এন্ড এখানে আমাদের জি2 আছে, এখানে 3-এর মান হচ্ছে জি2। তার মানে নেগেটিভ ফিডব্যাকে জি2 কিন্তু আমাদের এদিকে যাচ্ছে, জি2 যাচ্ছে। বাট যখন আমি এই দুইটাকে মার্জ করে দিব, তার মানে আমাদের নেগেটিভ ফিডব্যাকটা এইখান থেকে এইখানের সাথে কানেক্টেড হয়ে যাবে। আর এই পয়েন্টের সাথে কানেক্টেড হয়ে যাওয়া মানে কি, এই পয়েন্টের সাথে কানেক্টেড হয়ে যাওয়া মানে হচ্ছে এই জি4ও কিন্তু আমাদের নেগেটিভ ফিডব্যাকের ভিতরে চলে যাচ্ছে, জি4ও কিন্তু আমাদের নেগেটিভ ফিডব্যাকের ভিতরে চলে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমরা চাই না। আমরা কি চাই, অ্যান্সার হচ্ছে না। তাহলে আমরা কি করবো, তাহলে আমরা সিম্পলি এইখানে এই দুইটাকে আলাদা হচ্ছে নোট ধরবো, এটাকে 3 ধরবো, এটাকে 4 ধরবো। কারণ কি, আশা করি বুঝতে পারছি, কারণ এইখানকার এই নোট আর এই নোট কিন্তু সেম না, দুইটা কিন্তু ডিফারেন্ট। কারণ এইখানের এই নোট থেকে আমাদের যে ফিডব্যাক আসবে, আর এই নোট থেকে যে ফিডব্যাক আসবে, দুইটা ডিফারেন্ট হবে। সো এখন আমরা কি করব, এই যে নোটগুলো আইডেন্টিফাই করলাম, নোটগুলোকে আগে লিখে নিব, 1 2 3, এরপর হচ্ছে 4, 3 4। আচ্ছা, এরপরে কি হয়েছে, এরপরে আমাদের সিম্পল যে আমাদের 4-এর পরে হচ্ছে আমাদের এখানকার, দেখেন দেখেন 4-এর 4, এবং তারপরে যে আমাদের আরেকটা আছে 4-এর পরে কিন্তু আমাদের আরেকটা ফিডব্যাক আছে, ঠিক আছে। কারণ এই 4, এই পয়েন্ট এবং এই পয়েন্টকে কিন্তু আপনি একই করতে পারেন, কারণ এইখানে যে আপনার সামেশনটা হচ্ছে, এখানে যে সামটা আপনি পাবেন, এই সামটা তো এদিক দিয়ে ফ্লো হচ্ছে, তাই না? তাহলে এইখানকার যে সাম পাবেন আর এইখানকার যে সাম পাবেন, দুইটা কিন্তু সেম। তাহলে আপনি চাইলে দুইটাকে কি করে দিতে পারেন, মার্জ করে দিতে পারেন। অথবা আপনি কি রাখতে পারেন, এই জায়গায় হচ্ছে 4, এটাকে আপনি 5 নাম করতে পারেন, ইটস আপ টু ইউ, এগেইন ইটস আপ টু ইউ। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমাদের এখানে আমরা 4টা দিয়ে যদি হিসাব করি, তাহলে 4টা দিয়ে হিসাব করলে আমাদের সিচুয়েশনটা দাঁড়ায় 1 2 3 4। তাহলে এখন আপনি 1 2 3 4 লিখে ফেলেন, একের ভিতরে কি হচ্ছে, আর ইনপুট আসতেছে, আর ইনপুট দেন। 1 থেকে 2 এ যদি যান, 1 থেকে 2 এ যদি যান, মাঝখানে কি আছে, গেইন আছে একটা, তাহলে এই জিটাকে আপনি এইভাবে লেখেন, এটার নাম কি জি1, তার মানে জি1 কে এইভাবে লেখেন। আবার 2 থেকে 3 এ গেলে কি আছে, জি2 আছে, তাহলে জি2 কে লেখেন। 3 থেকে 2 এ আসছে, তাহলে 3 থেকে 2 এ আসছে, জি3 লেখেন। আবার কি হয়েছে, আমার 1 থেকে এই যে এইটা 1 থেকে 4-এ গেছে, তার মানে 1 থেকে 4-এ গেছে, এবং হচ্ছে জি4 ছিল, তার মানে জি4 লেখেন। এবং 4 থেকে 1-এ গেছে, কি ছিল, আমাদের জি5 ছিল। কারণ মাইনাস জি5 লিখলাম, কারণ হচ্ছে দেখেন এই জি5টা এখানে মাইনাস হিসেবে ঢুকছে, অর্থাৎ এটা একটা নেগেটিভ ফিডব্যাক ছিল, তাহলে এখানে মাইনাস জি5। সো এইভাবে আপনি কি করতে পারেন, এইভাবে আপনি জিনিসটাকে ড্র করতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, আপনার যদি এত দুই সবগুলোকে মার্চ করতে কষ্ট হয়, ইন দিস কেস আপনি একটু বড় করে আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে এরকম যে এটাকে 1 ধরবেন, এটাকে 2 ধরবেন। তাহলে 1, এরপর আমি ধরতেছি 2, তারপর এটাকে তাহলে ধরতে হবে হচ্ছে 3, এটাকে ধরতে হবে তাহলে হচ্ছে আমাদের 4, এটাকে 4 যদি ধরি, 1 2 3 4, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 5
আর একটা হচ্ছে 6। এইভাবে আপনাকে তখন করতে হবে যে আমাদের সর্বপ্রথম আর এখানে আসছে আর 1 থেকে 2 এর মধ্যে কিছু আছে, অ্যান্সার হচ্ছে না, তাহলে এখানে আমাকে লিখতে হবে হচ্ছে 1। হ্যাঁ, 1 থেকে 2 এর মধ্যে কিছু নেই মানে 1 লিখতে হবে। আর 2 থেকে 3 এর মাঝখানে কিছু আছে, হ্যাঁ এখানে এখানের মাঝখানে জি1 আছে, তার মানে এখানে আমাকে লিখতে হবে জি1। এরপর 3 থেকে 4 এর মধ্যে কিছু আছে, 3 থেকে 4 এর মধ্যে কিছু এই তখন তার 3 থেকে 4 এটা না, তখন 3 থেকে 4 হচ্ছে এটা আমাদের কি বললাম জি1, জি তার মানে এখানে হচ্ছে আমাদের জি2 আছে, 3 থেকে 4 এর মাঝখানে জি2 আছে, জি2 লিখতে হবে। আর 4 থেকে 5 এর মাঝখানে, অর্থাৎ এইখান থেকে এটার মাঝখানে কিছু আছে, এইটা থেকে এটার মাঝখানে কিছু আছে, অ্যান্সার হচ্ছে না, তার মানে এখানে 1। এবং এইটা থেকে এটার মাঝখানে কিছু আছে না, তার মানে 1। তাহলে আমরা এখানে দেখতেছি কি আমরা চাইলে এই জিনিসগুলোকে মার্জ করে দিতে পারতাম, যেহেতু করিনি তাহলে এখন আমাকে ওইভাবে করতে হবে। তাহলে আমাকে এখানে কি আছে দেখেন, আমাদের 2 থেকে 2 নাম্বার নোট থেকে আমাদের এখানে একটা আমাদের লুপ আসছে, তাই তো? তাহলে 2 নাম্বার থেকে 2 নাম্বার থেকে আমাদের কোথায় লুপ আসছে, জাস্ট আমাদের হচ্ছে লাস্টের আগের নোড আছে, লাস্টের আগের নোডে আমরা এখানে একটা লুপ দেবো। ওকে, আচ্ছা। আবার যেটাতে আছে তাহলে এইখান থেকে আমাদের জি2, জি2 থেকে এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের একটা লুপ আছে জি3। আবার লাস্টেরটা থেকে একবারে ফার্স্ট একটা লুপ গেছে, সেটার নাম আবার সেটার নাম হচ্ছে -জি5, -জি5। হ্যাঁ, তো আপনি চাইলে এইভাবে আপনি করতে পারেন জিনিসটা, ইটস আপ টু ইউ, বাট এটা করা প্রেফারেবল। এটা করলে আই থিঙ্ক সবার জন্য বোধগম্যতা বেশি থাকবে। সো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে হচ্ছে আমরা আমাদের একটা ব্লক ডায়াগ্রাম থাকলে সেই ব্লক ডায়াগ্রাম থেকে আমরা রিডাকশন আমরা এসএফজি তে কনভার্ট করতে পারি, এসএফজি তে কনভার্ট করতে পারি। এন্ড একবার এসএফজি তে কনভার্ট করতে করে ফেলতে পারলে তখন আমরা মেসন্স গেইন দিয়ে, মেসন্স গেইনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দ্বারা ইজিলি হচ্ছে আমরা ট্রান্সফার ফাংশনটা বের করে ফেলতে পারি। সো ওইটা আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।